নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। দেখুন, আমি তো এই অনুষ্ঠানের সঞ্চালনা করছি। আমি এখানে অতিথিরা থাকেন, গেস্টরা তারা তাদের মতন করে বক্তব্য রাখেন, আলোচনা হয়। কিন্তু যখন আমরা মানে সঞ্চালনা করব বা সাংবাদিকতা করব, মূলত সঞ্চালনা করব, তখন অনেক ভিডিও দেখতাম, জানেন তো। আমার একজন প্রিয় সঞ্চালক আছেন, অনু কাপুর। দূরদর্শনে একটা শো করতেন, পরে ইউটিউবে দেখেছি আমরা, মেরি আওয়াজ শুনো। আসলে গানটা ছিল মেরি আওয়াজ শুনো, মেরি আওয়াজই পেহচান হ্যায়। আশা করি বুঝতে পারছেন যে এই দুটো লাইন বলছি মানে আজকে কি নিয়ে আলোচনা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার হাজিরা নিয়ে যাচ্ছেন, তিনি যাচ্ছেন না, কণ্ঠস্বরের নমুনা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আজকে আদালত কিন্তু ভর্ৎসনা করেছে, সকাল থেকে একাধিকবার দেখিয়েছি। আজকে এটা নিয়ে একটু কাটাছেড়া করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। বিভিন্ন দলের প্রতিনিধিরা থাকবেন, তবে তার আগে একবার প্রতিবেদন দেখুন। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা। সেদিন বলেছিলেন ফিরহাদ হাকিম, সেই কথাই যেন এখন বলছেন অভিষেক। একবার নয়, বারবার। অথচ সেদিন বলেছিলেন গলা তুলে। কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। ডিজে মন্তব্য মামলায় এই কণ্ঠস্বরের নমুনা নিতেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিআইডি, কিন্তু দুবার হাজিরা এড়ান তিনি। বিধাননগর আদালতের নির্দেশ সত্ত্বেও উল্টে শুক্রবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন তৃণমূলের নাম্বার 2, কিন্তু ধাক্কা খেতে হলো সেখানেও। অভিষেকের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, ম্যাজিস্ট্রেট নির্দেশ দেওয়ার পরও যাননি কেন? আপনারা আদালতকে অসম্মান করছেন। রক্ষা কবচ দিয়েছিলাম, তাও যাননি কেন? সুতরাং আপনার যদি গলার কণ্ঠস্বর যদি ম্যাচ করাতে হয়, সেটা যদি আদালত বলে আপনাকে যেতে হবে, আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? আপনাকে আদালতের সামনে যেতে হবে, বাংলার মানুষকে উত্তর দিতে হবে। 15 জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা, অভিষেককে নির্দেশ হাইকোর্ট। না গেলে রক্ষা কবচ প্রত্যাহারের হুঁশিয়ারি বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতে অভিষেকের আইনজীবী রাজি, কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনো মামলায় ব্যবহারের অনুমতি দেওয়া না হয়। সুজয় কৃষ্ণ ভদ্র যখন কণ্ঠস্বর দিলেন, তারপর আশঙ্কা আরও বাড়তে থাকলো। তাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী একেবারে শেষমেশ এই আর্জি জানালেন যে তার কণ্ঠস্বর দিতে আপত্তি নেই, কিন্তু সেই কণ্ঠস্বর আর দ্বিতীয়বার কোথাও যাতে ব্যবহার না করা যায়। আইনজীবীরা আপাতত এই প্রশ্ন তুলছেন। কাকুর সঙ্গে যদি বাই চান্স ওর কথাটা মিলে যাওয়ার প্রমাণটা পেয়ে যায়, মিলে তো যাবেই, প্রমাণটা যদি পেয়ে যায়, সেই ভয়ে একেবারে আরকাঠির মতন দাঁড়িয়ে আছেন ভয়ে। বছর দুয়েক আগে জানুয়ারি মাসে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। সেই রিপোর্ট আদালতে জমা দিয়ে ইডি আইনজীবী দাবি করেন, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা তাদের সপক্ষেই এসেছে। আর এবার অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, সেই কারণেই কি ভয় তৃণমূলের সেনাপতির? আর কিছু এই ছোকরা আর কিছু তো না বুঝুক, করাপশনটা তো ভালো করে বুঝেছিল, এটা তো মানতে হবে। এবং এও জানে যে ও ইনভলভড, ফলে সে তো চেষ্টা করবে যাতে তার ভয়েসটা স্যাম্পলটা না দিতে হয়। আজকের বিচারপতি সৌগত ভট্টাচার্য ঠিক একই মামলায় এই পর্যবেক্ষণ করেন যে বারবার আদালতের নির্দেশ অমান্য করে এই প্রশ্ন তুলছেন, সেক্ষেত্রে নতুন করে অপমানিত হচ্ছে আদালত, আর তাই কণ্ঠস্বরের নমুনা দিতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা। এই হচ্ছে আজকের প্রতিবেদন। আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, বোঝার চেষ্টা করি। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওয় 3 জন রয়েছেন। আমার একদম বাঁ দিকে রয়েছেন বিজেপির তরফ থেকে তমসা চট্টোপাধ্যায়, স্বাগত। আমার একদম ডান দিকে রয়েছেন বিশ্লেষক ঝন্টু পরেখ, স্বাগত। আমার ডান দিকে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে সুদীপ্তা রয় চৌধুরী মুখার্জি, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৃষাণু মিত্র, স্বাগত। রয়েছেন ফিরদৌস তামিম, আইনজীবী, স্বাগত। এবং রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, উপেনবাবু, আপনাকেও স্বাগত। উপেনবাবু, শুভজিৎ রয়েছি স্টুডিও থেকে। আপনার কাছে আসি। আপনি এই প্যানেলের সব থেকে প্রবীণ, সব থেকে অভিজ্ঞ। সরাসরি প্রশ্ন করছি উপেনবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কেন এই ভয়েস স্যাম্পেলটা দেওয়ার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন? কি কারণে? আদালতে গিয়ে ডিম খাওয়ার ভয়, নাকি তার আইনজীবী আজকে যে কথা বললেন যে এই ভয়েস স্যাম্পেল যেন অন্য কোনো মামলায় ব্যবহার করা না হয়, তার ভয়? যে দেখুন, আমি প্রথম বলি,
যে আমাদের ভারতবর্ষে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটাই তারাই অর্ডার দেয় এই ভয়েস স্যাম্পল করার। মানে যখন কোনো যে কোনো সে সিবিআই হোক আর যে কোনো অর্গানাইজেশন হোক, যখন ভয়েস স্যাম্পল চাইবে, যে নিজেরা পারে না, তাদেরকে দিতে হবে হচ্ছে মানে কোর্ট দেবে অর্ডার। এই ক্ষেত্রে কোর্ট অর্ডার দিয়েছে ঠিক যে ভয়েস স্যাম্পল তুমি দিচ্ছ না কেন, তোমাকে দিতে হবে। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শামীম দা, আপনার কাছে যাই। শামীম দা, আইনের বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো। আজকে যেটা আদালতে অ্যাপিল করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে, যে ভয়েস স্যাম্পলটা যেন অন্য কোনো মামলার ক্ষেত্রে ব্যবহার করা না হয়। আইন কি বলে? ব্যবহার করা যেতে পারে নাকি আইনে কোনো প্রতিবন্ধকতা রয়েছে, ব্যবহার করা যাবে না? দেখুন, প্রথমেই বলি এই আশঙ্কাটা কেন সেটা আগে বুঝে নিতে হবে। আপনাদের মনে থাকবে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট যেখানে জমা পড়েছে, সেই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে আপনি যদি দেখেন সেখানে একটা কথা উল্লেখ করা হয়েছে। কি সেখানে বলা হয়েছে, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রয় বর্মন এবং সুরজিৎ চন্দ্র এরা কি করেছিল, এরা কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে গেছিল। এর মধ্যে অরবিন্দ রায় বর্মন, যে কুন্তল ঘোষের স্টাফ, সে কি করেছিল, এই কালীঘাটের কাকুর কণ্ঠ রেকর্ড করে নিয়েছিল, মানে কি কথোপকথন বলেছিল, এবং সেটা একেবারে বলা আছে যে কি কথোপকথন। সেই কথোপকথনে উঠে এসেছিল আরও 100 কোটি টাকা তুলতে হবে, 3 জনকে 20 কোটি টাকা করে দিতে হবে। তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় ছিল, মানিক ভট্টাচার্য ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল। এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে, যেহেতু এই মামলায় সরাসরি ছিল, দেখেছে যে তার কণ্ঠস্বরের নমুনা 4 মাস ধরে নেওয়া সম্ভব হয়নি। তখন আদালতে, এই কলকাতা হাইকোর্টে, মানে রুদ্রদার আদালত বসিয়ে রুদ্রদার নির্দেশের পরে এবং কেন্দ্রীয় বাহিনী নামিয়ে SSKMA থেকে সেখানে ওই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিতে হয়েছিল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে। ফলে ইনভেস্টিগেটিভ এজেন্সিকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে এতটা মানে এত কাজকর্ম করতে হয়েছিল, এবং আমাদেরকেও সেই মামলায় রীতিমতো আমরা, যেহেতু মামলাকারী পক্ষের আইনজীবী হিসেবে, প্রথম দিন সম্ভবত গিয়ে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছিল, অ্যাম্বুলেন্স গিয়েছিল, আবার সেই অ্যাম্বুলেন্স ফিরিয়ে নেওয়া হয় প্রথম দিন। একদম 4 মাস ধরে কণ্ঠস্বরের নমুনা দেয়নি। তার কারণ কি, এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে এখানে নির্দিষ্টভাবে বলা আছে যে কুন্তল ঘোষের যে স্টাফ, সে কুন্তলের স্টাফ গিয়ে যে ওই যে রেকর্ড করে নিয়ে এসেছিল, সেখানে কিন্তু কালীঘাটের কাকু এখন সম্পূর্ণভাবে বলছেন যে কিভাবে বলেছে দূরে পোস্টিং করিয়ে দেবে যদি টাকা এক্সট্রা টাকা না দেয়, বা তার এগেনস্টে FIR করিয়ে দেবে। ভাবুন একবার, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষমতা ছিল তৃণমূল কংগ্রেসের আমলে, যে একজন ক্যান্ডিডেট এক্সট্রা টাকা না দিলে, আপনি ওই মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন দিতে যেতে চাইছেন না সেই আশঙ্কার জায়গাটা বলছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের যিনি প্রতিনিধি, তিনি আশঙ্কার বিষয়টা শুনলেন আপনার কাছ থেকে। কৃষাণু বাবু, সত্যি কি এই আশঙ্কা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, গল্পের গরুকে গাছে চড়াবার জন্যই তো এত ইকোসিস্টেম চলছে, এত অপটিক্স, এত কন্টেন্ট চলছে। তো সেইগুলো চড়ানো হোক, যারা যেইভাবে চলছে। আলটিমেটলি বাংলার মানুষ, দেশের মানুষ বুঝে গেছে যে এইসব অভিযোগ কোনো ধর্তব্যের মধ্যে পড়ে না। আমরা এতদিন উদাহরণ দিতাম যে দিতে চাইছেন না, বলে আজকেও না, আমি দূরে আছি, আমার কাছে কোনো টিভিও নেই, তাই না। আমি বলছি এইগুলো কোনো বিষয় নেই। বিষয়টা আমরা এতদিন উদাহরণ দিতাম যে স্বয়ং প্রধানমন্ত্রী 70,000 কোটি টাকার দুর্নীতিগ্রস্ত যেই অজিত পাওয়ারকে বলেছিলেন, সেই অজিত পাওয়ারের সাথে গাঁটছড়া বেঁধে সরকার করেছেন, অজিত পাওয়ারকে অর্থমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী করেছে। তো বিজেপির জন্য এই অভিযোগগুলো শুধু একটা অ্যালিবাই, ক্ষমতায় আসা। এই রাজ্যে ক্ষমতায় চলে এসছে, তাহলে এগুলো কেন হচ্ছে? শুধু একটাই কারণ, আমাদের রাজ্য তো এখন উদাহরণ চলে এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়ান সাইডেড বলছেন, এখানে বিজেপির প্রতিনিধি আছেন, আপনি যে কথাগুলো বলছেন তিনি হয়তো তার জবাব দেবেন, কিন্তু আমার সুনির্দিষ্ট প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন দিতে চাইছেন না কেন? বলে আমাকে কেন আটকানো হচ্ছে? আপনি বলুন। আমার বক্তব্য হচ্ছে, অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে ব্যতিক্রমী ব্যাপারটা হচ্ছে উনি বিজেপির আনুগত্য স্বীকার করেন।
এই তো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রকাশজিৎ বারিককে নিয়ে গরু চোর, তার টাকা নাকি অভিষেক ব্যানার্জি পায়, এত কথা ইলেকশনের আগে বলেছিলেন। গতকাল ঘটা করে সেই প্রকাশজিৎ বারিককে শুধু দলে নেননি, দলের প্রতিনিধি রূপে রাজ্যসভাতে পাঠিয়েছে। তো এইসব অভিযোগ বিজেপির ক্ষেত্রে শুধু ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় এসে গেছেন আনুগত্য স্বীকার করার জন্য। আনুগত্য অভিষেক ব্যানার্জি স্বীকার করবেন না, ছেলে পুড়ে দিন, মেরে দিন, কিন্তু আনুগত্য হবেন। এখন তারা ভয় দেখাচ্ছেন। এইসব কেস টেসে কোনো ব্যাপারই না। আজকে তো আমাদের আলোচনা করার ছিল যে এই যে 3 জনকে যারা বিজেপি গ্রহণ করেছে, করবো না বলি, আমরা করছি অভিষেক ব্যানার্জি, অপ্রাসঙ্গিক বিষয় একটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় অপ্রাসঙ্গিক হয়ে গেছেন রাজনীতির ক্ষেত্রে। বিজেপি কি বলছে? আসলে ওনারা এতদিন ধরে যেভাবে চালিয়ে এসছেন রাজ্যটাকে, ওনারা সেটাই মনে করছেন যে এখনো অবধি ওনারা ঠিক করবেন যে কোনটা মিডিয়ায় আলোচনা হবে, কোনটা হবে না। আজকে এটা বিজেপি বলছে না, এটা আজকে আমাদের কোর্ট বলছে, মাননীয় আদালত বলছে যে যে ঘটনাটা ঘটেছে সেটা ঘটনাটা হওয়া উচিত না। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে পরীক্ষিত এবং প্রত্যাখ্যাত। তো উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও নিজেকে, তার দম্ভ অহংকারটা তিনি ভুলতে পারেননি। তিনি এখনও অবধি নিজেকে পশ্চিমবঙ্গের স্বঘোষিত মানে যুবরাজ মনে করেন। তার জন্য হাইকোর্টের যে পর্যবেক্ষণ সেটা খুব স্পষ্ট করে দিয়েছে যে যুবরাজ মনে করুন, যুবরাজ হন, রাজা হন, সম্রাট হন, আদালতের ঊর্ধ্বে তো কেউ নয়। ওনাকে ওটাই বুঝতে হবে। আদালত ওনাকে আজকে এটাই বলেছে, আদালত যে স্পষ্ট করে দিয়েছে যে আইনের ঊর্ধ্বে কেউ না, সবার জন্য আইন সমান। তাই জন্য উনি যেখানেই যান না কেন, এই প্রত্যেকবার বারবার করে বিভিন্ন মামলা করে সেই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে উনি বিলম্বিত করতেন, সেটা যাতে না করে উনি যেন ওনার যে কাজ, সেই কাজে যেন উনি 15 তারিখ পৌঁছান, সেটাই বুঝিয়ে দিয়েছে। আর এটা ওনাদের বুঝে নিতে হবে যে ওনারা এখনো অবধি ভাবছেন যে হয়তো ঝড়ে শিকড়টা চলে গেলেও গাছটা একা দাঁড়িয়ে থাকতে পারবে না। আপনাদের কোনো নীতি আদর্শ নেই। পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের বুঝিয়ে দিয়েছে, আপনারা যতই চেষ্টা করুন না কেন এইভাবে মানুষকে আর ভুল বোঝাতে পারবেন না। আপনারা আপনি বলছেন পুরোটাই একটা ডিলে করানোর কৌশল। সঙ্গে থাকুন, আপনার কাছে আসবো। উপেনবাবুর সঙ্গে আবারও যোগাযোগ করতে পেরেছি। উপেনবাবু, আপনি বলছিলেন যে গোটা পদ্ধতিটা, যে কোনো এজেন্সি, সেটা ইডি হতে পারে, সিবিআই হতে পারে, সিআইডি হতে পারে, পুলিশ হতে পারে, নিজে থেকে চাইতে পারে না, বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই যেতে হবে। আচ্ছা, এবারে বলছেন এই টেস্টটা হবে কিন্তু পুলিশ করবে না, এই টেস্ট করবে ফরেন্সিক, এটাকে বলে ফরেন্সিক ভয়েস টেস্ট। তো এইখানে হচ্ছে অভিষেক ভয় পেয়ে গেছে যে যখন ফরেন্সিক ভয়েস টেস্ট হবে, তারা বিশেষ করে স্পেশালাইজ সফটওয়্যার, স্পেকট্রোগ্রাফস, মানে আমি একটু মানে ফরেন্সিক সায়েন্সের কথা বলছি, তো এই সমস্ত দিয়ে এই টেস্ট করা হবে। তো এই টেস্টে সেখান থেকে আনফর্চুনেটলি আমাদের পশ্চিমবঙ্গের ফরেন্সিক সায়েন্স ভালো না। তো আমি মনে করি যদি ফরেন্সিক যে টেস্টটা করবে একজন ফরেন্সিক সায়েন্টিস্ট করবে, এটা কিন্তু পুলিশ করবে না। তো সেইটাই হচ্ছে তার ভয়, অভিষেকের ভয় হচ্ছে সেইটাই তার ভয়, যে ওই যে যদি সেই ফরেন্সিক সায়েন্টিস্ট যদি টেস্টটা করে, তাহলে ভয়েস কোথায় সে কি কথা বলেছে সেটা প্রমাণ হয়ে যাবে। সেই জন্যই সে পালিয়ে বেড়াচ্ছে। বেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আগে শোনাই আমরা, এই আলোচনার ক্ষেত্রে প্রাসঙ্গিক, আর তারপরে ঝন্টুদার কাছে আসছি। ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা, তাকে অ্যারেস্ট করেছে কি? সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। কোনো রকম কোনো দাবি করে থাকে ইডি জানাবে কোর্টে, আর আমি তো লড়ছি। এটা ফাইল বাইট। জন্টুদা, এর আগেও যখন এখানে আলোচনা হয়েছিল, মানে এই অনুষ্ঠানে আলোচনা হয়েছিল, তখন প্রসঙ্গ উঠেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বারবার দিতে চাইছেন না, ইগনোর করছেন বিষয়টা, কখনো আদালতে চলে যাচ্ছেন, কখনো ওখানে পৌঁছচ্ছেন না, পরে তার আইনজীবীকে পাঠাচ্ছেন। আজকে মোটামুটি বোধহয় এই একটা লাইনে ক্লিয়ার হয়ে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর যে আর্জি, কণ্ঠস্বরের নমুনা যাতে অন্য মামলায় ব্যবহার করা না হয় তা সুনিশ্চিত করতে হবে, তাই তো ঝন্টুদা? হ্যাঁ, একদম। দেখো, দুর্জনের তো ছলের অভাব হয় না, কথাটা আছে। তুমি এই গুণধর অভিষেক বন্দ্যোপাধ্যায় উর্ফ ভাইপো, তার কিন্তু এই আদালতকে এড়িয়ে যাওয়া, জুডিশিয়ারি ব্যবস্থার প্রতি বুড়ো আঙুল দেখানোর দীর্ঘ ইতিহাস আছে। তোমরা জানো, অভিজিৎ দাস উর্ফ ববি যখন ভোট লুটের
ডায়মন্ড হারবার মডেলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিল। হাইকোর্ট বারবার সমন দিচ্ছে এই গুণধর ভাইপোকে 2005, 2024, 2025-এ তিনি অ্যাভয়েড করছেন এবং আদালতকে বলতে হচ্ছে এরপর যদি আপনি না আসেন তাহলে আমি একতরফা সিদ্ধান্ত নেব। আজকে এই বদভ্যাসটা তো রয়ে গেছে যে আইন কানুনের ঊর্ধ্বে আমি যুবরাজ, এবং তিনি সগর্বে বলতেন। এমনকি কালীঘাটের কাকু কোকিল কণ্ঠ যখন টেস্ট করতে যাবেন তখন বেবি সিটে উডমানবার্গের বাচ্চাদের সিটও দখল করে তিনি শুয়ে পড়েছিলেন, বাচ্চাদের ডিপ্রাইভ করে। এমনকি তিনি তো বলেছিলেন তার মালিকের অবধি কেউ ছুটে পারবে না। প্রশ্নটা হলো এই আশঙ্কা এই সাহেবের প্রচুর গুণকাজ আছে, অনেক ধরনের কাজ, সেই কাজগুলো কোথায় গিয়ে কোথায় আটকে যাবে এই জন্য তিনি কিন্তু তার কোকিল কণ্ঠ দিতে চাইছিলেন না। এমনকি তিনি ভুলে গিয়েছিলেন যে এই ধরনের কেসে 20-3 নম্বর অনুচ্ছেদে স্বদোষারোপ থেকে সুরক্ষা, অর্থাৎ রাইট এগেইনস্ট সেলফ ইনক্রিমেশন, অর্থাৎ এখানে উনি বলছেন না আমার মৌলিক অধিকার আমি দেবো কি দেবো না, এটা কিন্তু চলে না। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সুপ্রিম কোর্টের অর্ডার রিতেশ মামলার তরফ থেকে বা তার আইনজীবীর তরফ থেকে এর আগে বলা হয়েছিল যে আমার মক্কেল তো স্বীকার করে নিয়েছেন যে এটা ওনার গলা, উনি বলেছেন, তাহলে আবার কেন? এবং এটাই প্রশ্ন যে এখানে ওরা আইনটা জানার, তার আইনজীবী তো আইন জানতেন, তিনি যেহেতু এটা অভ্যাসে পরিণত করেছেন সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখানো, দেশের রাষ্ট্র ব্যবস্থাকে বুড়ো দেখানো, এবং এই ডিজে মামলায় ডিজের বাজাবেন তিনি যখন এই ভোট সন্ত্রাসের গুলি আওড়াচ্ছেন তখন তিনি কি বলেছিলেন? ভারতবর্ষের সংবিধানকে মানেন না, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারকে তিনি মানেন না। ফলে এহেন না মানা যুবরাজ কি করে সেই সুপ্রিম কোর্টের রিতেশ সিনহা বনাম উত্তরপ্রদেশের মামলাটা মানবেন? তাই তিনি মৌলিক অধিকার বিভিন্ন দুর্জনের ছল দিয়ে বাঁচাতে চাইছেন। কোনো রকমে যদি একবার হাইকোর্টের পারমিশন পেয়ে ওইখানে ডাক্তার দেখানোর নাম করে তার শালীর মতন পালিয়ে যেতে পারে, বাস হয়ে গেল 16 কলাপূর্ণ। সঙ্গে থাকুন, উপেনবাবুর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। উপেনবাবু, যন্ত্র থাকলে তার যন্ত্রণাও থাকবে, সেটাই ফেস করছি। দুবার আপনার সঙ্গে কথা বলতে গেলাম, লাইনটা কেটে গেল। প্লিজ, আপনি যে কথা বলছিলেন। দেখুন, এটা একটা ফরেন্সিক ভয়েস টেস্ট হচ্ছে, এটা কোনো মানে পুলিশ অফিসার হাত দিয়ে কিছু করছে না। এখানে ভেরি সফিস্টিকেটেড যন্ত্রপাতি দিয়ে তাকে বলা হয় সফটওয়্যার, স্পেশালাইজ সফটওয়্যার অ্যান্ড স্পেকট্রোগ্রাফস, সেই সমস্ত দিয়ে এই টেস্টটা করা হবে। তো সে এখন ভয় পেয়ে গেছে যে যখন ফরেন্সিক সায়েন্টিস্টরা এটা করতে যাচ্ছে তাহলে তার উপায় নাই। কেন, যদি কিছু কোনো কথা কোথাও বলে থাকে বা ওর সঙ্গে কেউ কোনো কথা বলে থাকে, আপনি যতই চেষ্টা করেন আপনার ভয়েসটা আপনাকে অন্যভাবে বলতে আপনি পারবেন না। তো এটা একটা বিজ্ঞানের ব্যাপার এবং ফরেন্সিক সায়েন্স, আনফর্চুনেটলি পশ্চিমবঙ্গের ফরেন্সিক সায়েন্স খুব ভালো না। তা হলেও আমি বলবো কি যে এখান থেকে তার সরে যাওয়ার কোনো চান্স নাই, অ্যান্ড হি উইল বি কট রেড হ্যান্ডেড। এই ফরেন্সিক টেস্ট হলে আপনাকে বলে দিলাম, এটা ফরেন্সিক টেস্ট হচ্ছে, ফরেন্সিক ভয়েস টেস্ট বলে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে উপেনবাবু, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কংগ্রেস কি বলছে গোটা আলোচনায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যেতে চাইছেন? আরো একটা বিষয় কিন্তু উঠে এসেছে, সুমিত্রাদি, ডিমের প্রশ্ন। ডিম খাওয়ার ভয় নাকি বারবার যে আশঙ্কাটা করা হচ্ছে, যুক্তদাও যেটা বললেন যে ওই ভয়েস স্যাম্পেল অন্য কোনো মামলায় যদি ব্যবহার করা হয় তাহলে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাবে, এই ভয়। ষড়যন্ত্রটা কিসের আমি তো বুঝলাম না। উনি বলছেন কণ্ঠ আমার ফিউজ আজিকে ডিজে সঙ্গীত হারা, ওই ভাইপো বলছেন। এদিকে তো আবার আমরা দেখতে পাচ্ছি গুড়িয়া হামা দৌড় খুলেছেন গোষ্ঠ মামা, দেখে মজা, দেখে খেলা। ভাইপো শুধু থাকলো বাকি, দেখ চালাকি, ভাইপোটা তো থাকলো বাকি। ভাইপোকে ডাকছেন, দরজা খুলছেন। আরে ভাইপোকে এতগুলি বছর কোন কারণে জেলে ভরেননি, এই প্রশ্ন বারংবার আমরা করছি। এই প্রশ্ন আমরা আজকে করছি না, বারংবার বলছি ভাইপো কেন পারে না। আর আজকে যখন প্রায় 2 মাস হয়ে গেল এই আদালত এবং বাড়ির রকমারি চলছে, সেই বিষয়টাতেও কেন এতটা ডাবল ইঞ্জিন এসে গেছে, সব ক্ষমতা পেয়ে গিয়েছেন, তাহলেও এখন ভাইপো কেন রাস্তায় ঘুরছে? এটা আমাদের বারংবার প্রশ্ন। ভাইপোকে তুলুন, বাংলাকে বাঁচান। যদি সত্যি সুশাসন কায়েম করতে চান তাহলে বলে কিন্তু মানুষ সবটা বুঝতে পারছে, ইয়ে পাবলিক है
সব সমঝতে হয় কে ভালো তৃণমূল, কালো তৃণমূল, কোনটা বিচ্যুতি, কোনটা বুঝতে পেরেছি আপনার অভিযোগটা। ব্যতিক্রম, মানুষ কিন্তু বুঝতে পারছে, বুঝে নেবে। মানুষ যদি একবার বুঝতে পারে, মানুষ দ্বিতীয়বারও বুঝতে পারবে। বেশ, প্রত্যেকের সঙ্গে থাকুন, পাক্কা 1.5 মিনিটের একটা লাইভ ছবি দেখবো। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, বারুইপুরে ফরেন্সিক টিম পৌঁছেছে। সুশোভন লাইভে আছে। সুশোভন, দেখো, আমার চিত্র সাংবাদিক রজত শিকদার সেই ছবি বর্তমানে দেখাচ্ছে। ফরেন্সিকের যে দল, তারা কিন্তু ইতিমধ্যেই যাচ্ছে যে ঘটনাস্থলে যেখানে মূলত এনকাউন্টার হয়েছিল, এবং যেহেতু এই রাস্তা একেবারে কাদায় ভরা, স্বাভাবিকভাবে যেতে কিছুটা কষ্টই হচ্ছে, এবং সেই জায়গা দিয়ে দেখা যাচ্ছে যে ফরেন্সিকের যে টিম এবং তার সঙ্গে সিআইডির যে দল, তারাও যাচ্ছে। তুমি জানো যে এনকাউন্টার হওয়ার পরেই কিন্তু এই তদন্ত ভার কিন্তু সিআইডি নিয়েছে। আমার চিত্র সাংবাদিক সেই ছবি রজত শিকদার দেখাচ্ছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যে দল সেই রাস্তা দিয়ে যাচ্ছে, সরু রাস্তা, কাদা ভরা, এবং সেই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে। এবং মূলত তারা গিয়ে যারা দেখবে যে যে যেখানে এনকাউন্টার হয়েছে সেখানে কি পরিস্থিতি বা সায়েন্টিফিক কী এভিডেন্স পাওয়া যায়, সেই সায়েন্টিফিক এভিডেন্সের অনুসন্ধানেই কিন্তু বর্তমানে একদিকে নজর রাখো। পরবর্তী সময় তোমার সঙ্গে আবারও কথা হবে। আমরা মূল আলোচনায় ফিরে আসি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বারবার এড়িয়ে যাচ্ছেন কণ্ঠস্বরের নমুনা, কেন তিনি দিচ্ছেন না। আজকে আদালতে ভর্ৎসনা হতে হচ্ছে, শুনতে হচ্ছে তার আইনজীবীকে, এরপরে তিনি দেবেন কিনা। শামীমদার কাছে যাই। শামীমদা, তৃণমূল বিরোধীরা যেটা বারবার বলে থাকেন, তৃণমূলের বিরোধী যারা যেটা বারবার বলে থাকেন যে বৃহত্তর একটা দুর্নীতি হয়েছে, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত। আমি ধরে নিলাম তারা যে কথা বলছেন, সুদীপ্তাদিরা বা বিজেপি যে কথা বলছে সেই কথা সত্যি, ধরে নিলাম সত্যি। আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে কি মানে ওই ভয়েস স্যাম্পেলটাই দরকার ইডি বা সিবিআই এর? আর কি কোনো প্রমাণ পাওয়া যায়নি? দেখুন, প্রমাণ কতটা পাওয়া গেছে বা কতটা পাওয়া যায়নি, ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেটিভ এজেন্সি বলবে। কিন্তু ইনভেস্টিগেশন যখন শেষ হয়, তখন ইনভেস্টিগেশন শেষে তারা কী করে একটা করে চার্জশিট দেয়। এখন এই চার্জশিটে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যেমন ধরুন ফার্স্ট সাপ্লিমেন্টারি চার্জশিট, সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। এখন যদি ধরুন দেখুন 4টে মানুষ কথা বলছে, এর আগে যেটা কথা বলছেন 4টে মানুষ কথা বলছে, সেই কথাটি আরেকটি তৃতীয় ব্যক্তি সে রেকর্ড করে নিয়েছে এবং সেখানে কিন্তু নাম উঠে আসছে। এখন সে যখন সেই ভয়েসটা দিচ্ছে তখন তাকে সাইন্টিফিক্যালি প্রুভ করতে, কারণ আদালতে কোন ডকুমেন্ট, একটা সাইন্টিফিক ডকুমেন্ট দিলেন, ধরুন একটা ভয়েস স্যাম্পল দিলেন, ধরুন একটা শব্দ, ধরুন একটা রেকর্ডিং দিলেন বা একটা ধরো ফোন রেকর্ডিং দিলেন, তাহলে সেটাকে সাইন্টিফিক্যালি প্রুভ করতে হয় এবং এভিডেন্স হিসেবে অ্যাডমিসেবল হতে হবে। তাহলে এভিডেন্স হিসেবে অ্যাডমিসেবল কী হবে? যদি ধরুন ইলেকট্রনিক্স ডকুমেন্ট হয়, তাহলে সেই ইলেকট্রনিক্স ডকুমেন্টটি যে জেনুইন, তার জেনুইনিটি কিন্তু আদালতের দ্বারা প্রুভ করতে হবে। আপনি যে কোনো একটা ভয়েস নিয়ে গিয়ে, কারণ আজকে এআই এর যুগে আপনি চাইলে যে কোনো কারোর ভয়েসে যে কোনো কথা আপনি বসিয়ে দিতে পারেন, ফলে এটা সাইন্টিফিক্যালি প্রুভ করতে হয় এবং আদালতের কাছে অ্যাডমিসেবল হতে হয়। ফলে সেই অ্যাডমিসিবিলিটির জন্য খুব স্বাভাবিকভাবেই তদন্তকারী সংস্থা তারা কিন্তু এই ধরনের বিভিন্ন সাইন্টিফিক প্রসিডিওর তারা কিন্তু অ্যাডপ্ট করেন। এবং শুধু তাই না, আর একটা কথা বলে দিই, যে কথা বলার ঝন্টুবাবু চেষ্টা করছিলেন এবং খুব যথার্থই বলেছেন, যে সুপ্রিম কোর্ট যে আর্গুমেন্ট বারবার দেওয়া হয় যে না ভয়েস স্যাম্পল টেস্ট দেবেন না, এটা সেলফ ইনক্রিমিনেশন। অর্থাৎ আমাদের দেশে আইন হচ্ছে আপনি গিয়ে কালকে পুলিশ স্টেশনে গিয়ে বললেন যে না আমি অপরাধী, এই যে নিজেই নিজেকে অপরাধী, কাউকে অপরাধী হিসেবে একেবারে স্বীকার করিয়ে নেওয়া, পুলিশ হয়তো তার কাস্টডিতে নিয়ে মেরে স্বীকার করিয়ে নিল, যে তার মানে সে প্রমাণ হয়ে গেল যে সে অপরাধী। না, আমাদের দেশে একেবারে সেলফ ইনক্রিমিনেশনে একদমই করা যায় না। ফলে এই যে ভয়েস স্যাম্পল টেস্ট ধরুন করছে, এটা যে সেলফ ইনক্রিমিনেশনের বিরুদ্ধে নয়, সেটা সুপ্রিম কোর্ট কিন্তু জাজমেন্ট দিয়ে বলে দিয়েছে। অর্থাৎ আমি ভয়েস স্যাম্পল টেস্ট আমার ইচ্ছা হলো দিলাম বা ইচ্ছা হলো দিলাম না, তা কিন্তু নয়। নিশ্চিতভাবে যখন আদালত এই নির্দেশ দেন, তখন আদালত দেখেন যে এই ভয়েস স্যাম্পল টেস্টের আদৌ প্রয়োজন রয়েছে কিনা। নিশ্চিতভাবে আদালত বুঝেছেন যে এই ইনভেস্টিগেশনের জন্য এটি একটি অত্যন্ত প্রয়োজনীয়, তাই এই নির্দেশ দিয়েছেন। এবং একজন যে কোনো নাগরিকের কর্তব্য যে এই ধরনের নির্দেশ পালন করা, তার কারণ ইনভেস্টিগেশন মানেই কিন্তু আদালতের আরো একটা অবজারভেশন, কৃষাণুদার কাছে আসবো। সেই অবজারভেশন নিয়ে আদালত স্পষ্ট করে দিয়েছে, তদন্তে সহযোগিতা না করলে আদালত রক্ষা কবচটা প্রত্যাহার করে নেবে। অতীতে আমরা বহুবার দেখেছি শামীমদা
আর তিনি আমার সঙ্গে সহমত হবেন যে অনেক ক্ষেত্রেই দেখা গেছে তদন্তে সহযোগিতা না করলে সেটা পরবর্তীতে আরও বেশি করে আইনি জটিলতা বাড়িয়ে দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন না, আজকে আদালতের মন্তব্যে পরিষ্কার জটিলতা আর তো বাড়তে চলেছে কৃষ্ণবাবু। আরে বাবা, যাই বারুক, কি হচ্ছে, অ্যারেস্ট করবে, করে নিক না। যদি তোমাদের মনে হয় মূল্যায়ন হয়, কোর্টকে গিয়ে বলো যে তোমাদের এটা মূল্যায়ন, টিভি 9 স্টুডিওতে আমরা মূল্যায়ন করে দেখেছি যে অভিষেক যাচ্ছে, তাহলে তাকে জেলে করে দাও, কোনো অসুবিধা নেই তো। আমি আগে যেই কথাটা বললাম, ঝন্টু অনেকগুলো কথা বলছিল। আচ্ছা, হিন্দুতে রিপোর্ট বেরিয়েছে, ইনভেস্টিগেটিভ একটা রিপোর্ট বেরিয়েছে, বিগত 10 বছরে ইডির তদন্তে এই পলিটিশিয়ান, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে 193টি কেস রেজিস্টার্ড হয়েছে, তার মধ্যে কনভিকশন হয়েছে 2টোতে, আর 49 জনকে ছেড়ে দেওয়া হয়েছে যাদের সিংহভাগই, যাদের বিজেপির সাথে যুক্ত হওয়ার পর সেই তদন্ত আটকে গেছে। তদন্ত, আমি তো আবার বললাম, বিজেপির আনুগত্য স্বীকারের এই প্রচেষ্টা। অভিষেক ব্যানার্জি বিজেপির আনুগত্য স্বীকার করবে না, যা পারে আপনারা করে নিন। এইখানে কোনো আইনের শাসন টাসন এইগুলো সব লোক দেখাবার ছেড়ে দিন না। আজকে যদি রেপের এত কিছু হয়, আপনারা এনকাউন্টার করেছে, ওইদিকে আরেকজন রেপের অভিযুক্ত নয়, রেপে দোষী সাব্যস্ত বাবা রহিমকে আদালত পেরোলের পর পেরোল দিয়ে যাচ্ছে। সেখানে বিজেপির রাজ্য সরকারের সম্মতি ছাড়া পেরোল হয় কিনা নির্দোষ বলতে পারবে, তো সেখানে 30-40 বার পেরোল নিয়েছে। সে রেপ এবং মার্ডারের দোষী সাব্যস্ত, অভিযুক্ত না, দোষী সাব্যস্ত, সে জেলে আছে। সুতরাং এই আইনটা কত শাসকের কতটা বিরোধীদের এ তো দেখা যাচ্ছে পরিষ্কার। আলোচনা করতে হবে না, দোষ করলে জেলে পড়ুন, এইসব হাওয়া গরম করে লাভ। রাজনীতি করেন, আপনি বিপক্ষকে অ্যাটাক করবেন রাজনীতিগতভাবে, এটা খুব স্বাভাবিক, আপনি সেটা করছেন, তার জবাব অবশ্যই বিজেপি দেবে। কিন্তু আজকে আমরা আলোচনা করছি আদালতের অবজারভেশন নিয়ে, আজকের অবজারভেশন কৃষ্ণবাবু। আরে আজকের অবজারভেশন হোক না, আদালত অনেক, আজকে সুপ্রিম কোর্টে অনেক কিছু হয়েছে, সেটাও নিয়ে একটু আলোচনা করো। মানে আদালতের উপর প্রশ্ন তুলছেন আপনি, সেটাকে আমরা আলোচনা করি না, কিন্তু সেইগুলো নিয়ে আলোচনা করো। অভিষেক ব্যানার্জি নিয়ে আলোচনা অনেক হয়েছে, দোষ করে তাকে ছেড়ে দাও, লাভ নেই। বেশ, আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাবো। কৃষাণু মিত্র অনেকগুলো অভিযোগ তুলেছেন, সেই অভিযোগ আমার মনে হয় খণ্ডন করার দায়িত্ব পড়ছে এখানে শাসক দলের যিনি প্রতিনিধি আছেন তার উপরে। বিজেপির কাছে সরাসরি চলে যায়। দেখুন, শুরুতে বলছি আপনি ইডি বা সিবিআই এর প্রতিনিধি নন, কিন্তু যেহেতু কেন্দ্রীয় এজেন্সি ওগুলো, আপনি কেন্দ্রের শাসক দলের প্রতিনিধি, এখন রাজ্যের শাসক দলের প্রতিনিধি, তাই ইডি সিবিআই কেন্দ্রিক প্রশ্ন আপনাকেও করা যেতে পারে। সুদীপ্তাদি যে কথা বললেন যে এখনো পর্যন্ত কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়নি, গ্রেপ্তার করা হয়নি, রাজনৈতিক প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেটা শামীমদাকেও করেছিলাম, যে একটা কণ্ঠস্বর নমুনার জন্যই কি সবকিছু আটকে আছে? আমাদের সবার আগে দেখতে হবে যে আইন বা আদালত আমাদের কি বলছে, কারণ আদালতের উপরে তো ঊর্ধ্বে আমরা কেউই নই। ভারতবর্ষের প্রত্যেক যারা রয়েছে, এখানকার যারা নাগরিক, তারা প্রত্যেকে আইন মানতে হবে, আদালতের নির্দেশ মানতে হবে। এবার যদি ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে প্রতিবার শুধুমাত্র বিলম্বিত করার জন্য এই ঘটনাটাকে বা এই যে বিচার হবে সেই বিচারকে, তার জন্য যদি উনি মনে করেন বারবার করে মামলা করবেন, সেটা তো চলতে পারে না দিনের পর দিন। যার জন্য আজকে আদালত আমাদের কি বললো, যে মানে আমরা যেটা শুনলাম, যে আপনি প্রত্যেকবার এইভাবে যখন আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি নিজের ভয়েস স্যাম্পলিং টেস্টিংয়ের জন্য যান, তখন আপনি কেন ওটা করছেন। উনি কি বললেন, যে শুধুমাত্র উনি ডিম ছোড়ার ভয়, মানে উনি বলেননি, এটা প্রত্যেকেই জানে। দেখুন, পশ্চিমবঙ্গে মিডিয়া ট্রায়ালে আমি বিশ্বাসী নই, তারপরেও বলছি, আমাদের ইলেকশনের আগে অভিষেক ব্যানার্জির যে হামবড়াই ব্যবহার, তার যে উদ্ধত্ত, তার যে প্রত্যেকটা বক্তব্য, সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গবাসীর কারোরই অজানা নয়, প্রত্যেকেই সব কিছু জানেন। আমরা শুধু এটুকুই বলবো, ওনার যে উস্কানিমূলক যে বক্তব্যগুলো ছিল, সেইগুলো থেকে উনি যা প্রত্যেকটা জায়গায়, আমরা এর আগেও দেখেছি যে একটা জায়গায় এই ঘটনা 4 তারিখের পরেও আমাদের যে মিছিল বেরিয়েছে, সেই মিছিলে আক্রমণ করা হয়েছে এবং তারা সেখানে বলেছেন কি ডিজে বাজবে। তার মানে ওনার এই প্রত্যেকটা কথাতেই এখানে উস্কানিমূলক ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে, তাদের যা কর্মীরা তারা উস্কানি পাচ্ছে এবং সাধারণ মানুষের ওপর তারা আঘাত হানছে। এই জিনিস তো বারবার চলতে পারে না। আজকে আমাদের একটাই কথা, যদি উনি এই তদন্তে সাহায্য না করেন, তাহলে ভারতবর্ষের আইন প্রত্যেকের জন্যই সমান এবং ভারতবর্ষের আইনের ওপর, আদালতের ওপর আমাদের ভরসা আছে। আইন আদালত সবার জন্য সমান, ওনার উপর উপযুক্ত ব্যবস্থা করবে, এটাই আমরা তুলেছেন। দেখো, ফরেন্সিক ভয়েস কম্প্যারিজনটা কেন বেশি এসেন্সিয়াল,
ওর বিরুদ্ধে কি আর কোনো মামলা নেই? অলরেডি লিপস অ্যান্ড বাউন্সের কিন্তু প্রচুর টাকা 126.73 কোটি টাকা এটা কিন্তু অ্যাটাচ হয়েছে, অর্থাৎ প্রমাণিত। এরপরেও আমরা কেন বারবার বলছি ফরেন্সিক ভয়েস কম্প্যারিজনটা, এই যে টেকনিক্যাল পার্ট, এটা কেন বেশি জরুরি? কারণ এটার সাথে চেন অফ আছে। ধরুন এই যে একটু আগে ফিরদৌস বাবু বলছিলেন যে 3-4 জনের টাকা লেনদেনের ভয়েসটাকে কম্পেয়ার করা, অর্থাৎ ম্যাটেরিয়াল রেকর্ড অন ট্রান্সফার, অনেক কিছু জড়িত। ফলে এটা অনেক বেশি প্রায়োরিটি। এটা না হলে কি অভিষেকের বিরুদ্ধে আর কোনো প্রমাণ নেই? প্রচুর আছে। এই প্রমাণটা দরজাটাকে, প্রাথমিক দরজাটাকে খুলে দেবে। দুর্নীতির যে একটা বড় পাহাড় প্রমাণ চেন, যেটার অনেক ডিরুটেড হয়ে গেছে। আপনার কথা তো নিশ্চিত যে, আপনার কথা মোটামুটি এটা তো নিশ্চিত যে তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা যে আশঙ্কা করছেন সেই আশঙ্কাটাই সত্যি। ঠিক ঠিক, আপনার কথা তো পরিষ্কার একদম। এবং খেয়াল করবেন, এই ফিরদৌস বাবু ওই সময় ওনার সাথে একটা প্রোগ্রামে ছিলাম আমরা, এই যে উনি বললেন না থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট প্রাইমারির লেনদেনে, তখন যে ভয়েস স্যাম্পলের কাজটা চলছিল, প্রথম কথা কপিল সিব্বল মনু সিংভিকে দিয়ে আপ্রাণ চেষ্টা, ত্রাই রব পড়ে গেছিল ক্যামাক স্ট্রিটে। কারণ এটার সাথে অনেক কিছু জড়িয়ে পড়বে। এই জড়ানোটা তাসের ঘরের মতো ভেঙে দেবে ক্যামাক স্ট্রিটকে, এটা উনি জানেন। ফলে বাকি ছোট ছোট বিষয়গুলো উনি ট্যাকেল করবেন, উকিল দিয়ে, জনগণের ট্যাক্সের টাকায়, সকালে মামলা হলে বিকালে গিয়ে রক্ষা কবচ নেবেন। এই টেস্টের রিপোর্টটা যদি চলে যায় না, এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, এই যে ভয়েস স্যাম্পল কিন্তু এক ধরনের ফিঙ্গারপ্রিন্ট, ভয়েস স্যাম্পলটা সাংঘাতিক বায়োলজিক্যাল পার্ট, এটা উনি আটকাতে চাইছেন। কারণ এটা তাকে পুরো ম্যাচ করে গেলে তিনি কিন্তু আর বেঁচে বেরোতে পারবে না, সরকার পাল্টে যাবে। আজকেও যদি বিজেপি কম্প্রোমাইজ করে, এই বক্তব্যটা উনি রেখেছিলেন পাবলিকলি, ঠিক যেরকম ভাবে অনুব্রত মণ্ডল বলেছিল পাবলিকলি যে পুলিশকে বোম মারো, তো পাবলিকলি যে বক্তব্যটা রাখা হয়েছিল তার জন্য আমি আইনের বিষয়টা অত ডিটেইলে যাচ্ছি, জানি না বলে, আইনের ছাত্রী নই বলে আমি আইনের বিষয়টা ডিটেইলিংয়ে যাচ্ছি না। তাহলে এটা তো বিভিন্ন জায়গাতেই, অনেক জায়গাতেই এইটা ঘুরছে, সেখান থেকে নিয়ে নেওয়া যেত। আরও একটা বিষয় করা হয়তো 2022 কি 23 সালে, আমার খুব ভুল না হয়, আমার যদি খুব ভুল না হয়, তাহলে ওই কাকু তখন জেলে গিয়েছিলেন। তো কাকু যখন জেলে গিয়ে, কাকুর কণ্ঠস্বর অনেকদিন পরে, তাহলে এতদিন কেন ছাড় দিয়ে রাখা হলো? সহকর্মীরা ওখানে ছিলেন, রিপোর্টাররা, হ্যাঁ, তাহলে একেবারে এতদিন কেন ছাড় ছিল? কিসের কারণে এই ছাড়টা ছিল? কি কারণে এই ছাড়টা ছিল? এই ছাড় নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে। আর উনি ভয় পাচ্ছেন যে ডিম নিয়ে, ডিম গায়ে পড়বে কি পড়বে না জানি না, অলরেডি ওনার গায়ে ডিম পড়েছে। এবং আমি নিজে শাসক পক্ষকে একটাই অনুরোধ করবো যে ডেমোক্রেসির উপরে যেন ডেমোক্রেসি চলে না যায়, তাই ওরা যেন রাজধর্ম পালন করেন। যে যদি ভালো মনে চায় ওই ভদ্রলোক, যিনিকে এই ভদ্রলোক বলতে চাই না, চোরই বলতে হয়, তো যেতে চায়, এতদিনও যদি কণ্ঠস্বর দিতে চায়, যদি না পারে দেশের আইন কোনোভাবে ওকে বাধ্য করুক, ওকে জেলে দেওয়া হোক। কৃষ্ণবাবু, ও জেলে থাকা উপযুক্ত নেতা হওয়ার উপযুক্ত নয়। আমি দেখছিলাম কংগ্রেসের প্রতিনিধি বিজেপির থেকে গণতন্ত্র বা ডেমোক্রেসির কত বেশি আস্থা। রাহুল গান্ধী সেরকম নেই যতটা শুনেছি আমি। রাহুল গান্ধী কথা আপনাকে ভাবতে হবে, ওই উত্তরটা আমি দেব। রাহুল গান্ধী, আপনি কোন তৃণমূল? আপনি কোন তৃণমূল? ঋত না মৃত না ধৃত না অপহৃত? আপনি কোন তৃণমূল? ঋত মৃত ধৃত না অপহৃত? কোন তৃণমূল আগে বলে দিন। রাহুল গান্ধীর উত্তর আমি দেব। রাহুল গান্ধী কথা বলার জন্য আপনাকে বলতে পারি, আপনি কেউ নন রাহুল গান্ধীর সাথে কথা বলবার। আপনি আগে বলুন, আপনি কোন চারটে তৃণমূলের কোনটা? ধৃত না অপহৃত কোনটা? টিভি9কে জিজ্ঞেস করুন আমাকে আনার জন্য কোথায় দরখাস্ত দিয়েছিল, টিভি9 বলতে পারবে আমি কোন তৃণমূল। আচ্ছা, যাই হোক, গতকালকে সিনিয়র অ্যাডভোকেট দুষ্যন্ত দাবে, এই ইডির মেন হাতিয়ার হচ্ছে পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। সিনিয়র অ্যাডভোকেট দুষ্যন্ত দাবে বলছে এই পিএমএলএ অ্যাক্টটাকে বর্তমান সরকার এবং ইডি has turned into open state terrorism, where he says judges sit as mute spectators even as people's rights get violated. করুক দুষ্যন্ত দাবের বিরুদ্ধে কেস, বলুক ভুল বলেছে। বিষয়টা হচ্ছে সারা দেশ বলছে, কিছু মিডিয়া এবং এই শাসক দল এবং তার অনুচর কংগ্রেস এবং কিছু কিছু ব্যক্তি অধীর কংগ্রেস তারা শুনতে পাচ্ছে। মানুষ ঠিক সময় ঠিক জায়গায় জবাব দেয়। সবাই সব শুনতে পাচ্ছে, দেখছেন না আপনাদের দুর্দশা? রাস্তায় মানুষ হারে বসে, এরকম সিচুয়েশন কোনোদিন হয় না। আমি একটা টেকনিক্যাল প্রশ্ন শামীমদার কাছে রাখবো। শামীমদা, ধরুন এটা তো একটা স্যাম্পেল, ভয়েস স্যাম্পেল। তদন্তের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন তদন্তের ক্ষেত্রে বিভিন্ন স্যাম্পেল কালেক্ট করা হয়।
আমার আবারও প্রশ্ন যে একটা তদন্তের ক্ষেত্রে একটা স্যাম্পেল কালেক্ট করে অন্য তদন্তে সেই স্যাম্পেলটা ট্যাগ করা যেতে পারে? আইনে কোনো বাধা আছে নাকি অতীত উদাহরণ আছে যে হ্যাঁ এটা করা যেতে পারে? অ্যাডমিসেবল কোনো বাধা, দেখুন উদাহরণ না থাকলেও যে যদি দেখা যায়, ধরুন সাপোজ একটা উদাহরণ দিই, ধরুন একজন ব্যক্তি তার ভয়েস স্যাম্পল টেস্ট একটি মামলায় নিয়েছে, এবার নেওয়ার পরে সেই ব্যক্তিটি হয়তো বিদেশ চলে গেছেন, অন্য একটি মামলায় সেই ভয়েস স্যাম্পল টেস্ট যেটি অ্যাডমিসেবল হয়ে গেছে আদালতের দ্বারা, কারণ যতক্ষণ একটা টেস্টে একটা ইনভেস্টিগেশনে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনে ধরুন ওই ভয়েস স্যাম্পল নিল মানে প্রমাণিত হয়ে গেল তা কিন্তু নয়। সেই ভয়েস স্যাম্পল টেস্ট তার রিপোর্ট আসবে আদালতের কাছে, যখন অ্যাডমিসেবল এভিডেন্স হিসেবে অ্যাডমিসেবল হবে তখনই তার গ্রহণযোগ্যতা তৈরি হবে, তার আগে কিন্তু নয়। এই যে ধরুন এই যে অনেক সময় দেখবেন আপনারাও চালান এবং আপনারা তখন যথার্থভাবেই লিখেন যে এর কোনো দায় নেই এবং এই যেখান থেকে কণ্ঠস্বরের নমুনা এই বিষয়ে TV9 কোনো দায়িত্ব নেবে না, আপনারা বিভিন্ন সময় কণ্ঠস্বর নিয়ে সেটা বলেন। এক্স্যাক্টলি আদালতে যতক্ষণ পর্যন্ত না অ্যাডমিসেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটিকে প্রমাণিত হয়ে গেছে এটা বলা যাবেই না। যদি কোনো জায়গায় অ্যাডমিসেবল হয়ে যায় তারপরে সেটা যদি অ্যাভেলেবল না হয় নিশ্চিতভাবে অন্য মামলায় সেক্ষেত্রে সেই অ্যাডমিসেবল এভিডেন্সটাকে নিশ্চিতভাবে ইউজ করা যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত অ্যাডমিসেবল না হবে ততক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবেন না, যদি অ্যাডমিসেবল হয় তখনই ইউজ করতে পারবেন। সুদীপ দাদি কিছু বলছিলেন? হ্যাঁ, আমি এই কথা অ্যাডমিটেড হলে তবে ইউজ করতে পারবেন, তার আগে এইভাবে আইনের প্রয়োগটা আছে এবং এটাকে আইনের ভাষায় আমার থেকে উনি অনেক কিছু ভাবেন দেখে বলা হয় কেস ল, এইটাকে একসময় ব্যবহার করা চলে এই কেসের ওই কেসের বিষয়টা যদি আরেকটা কেসের ক্ষেত্রে। এই জন্য ভদ্রলোক এত ভয় পাচ্ছে, এত উড়ি পালাই এবং এত রকম কিছু আদালতের রক্ষা কবচ, কখনো চোখের অসুখ হচ্ছে, কখনো এইটা হচ্ছে, বিদেশে পালানোর চেষ্টা করছেন এই একটা কারণে, কারণ উনি জানেন ধরা পড়ে যাবেন, আর কোনো জানে যদি খাটবে না। জন্টুদা, তাহলে তো মোটামুটি আপনি এর আগে যে কথা বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কি জানে না যেটা বলা যায় না, তাও তিনি বলেছেন, সেটা প্রথম দিনের পরিপ্রেক্ষিতে বলছিলেন, আজকের পরিপ্রেক্ষিতে একই কথা। এবং দেখবে এই পশ্চিমবঙ্গে একাধিক উদাহরণ আছে। তোমরা সিঙ্গুর আন্দোলনের সময় শহীদ দত্ত, কমরেড শহীদ দত্ত অ্যারেস্ট হয়েছিল ওই তাপসী মালিক হত্যায়, তখন তার লাই ডিটেক্টর টেস্টের জন্য অ্যাপিল করা হয়েছিল, তিনি প্রথমে ডিনাই করেছিলেন এবং একাধিক কেসে আরজি করে যে কি রায় ধরা পড়লো সঞ্জয় রায়, তিনি প্রথমে দেবেন না, যেহেতু মৌলিক অধিকারের একটা ক্লজ আছে এটাকে বাইপাস করার চেষ্টা করেন। যে কোনো অপরাধী এই ধরনের বায়োলজিক্যাল এভিডেন্সে ভয় কেন পায় জানো? এই যে তুমি বলছিলে না, গলার স্পিচের তীব্রতা, স্বরের ফ্রিকোয়েন্সি, উচ্চারণ পদ্ধতি, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, টেকনিক্যালগুলো পার্টগুলো ধরে নিয়ে ক্রিটিক্যালি এবং পারফেক্ট অ্যানালাইসিসটা হয় বলে পার পাওয়ার জায়গা থাকে না। এই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে জনসভায় যেটা বলছে সেটা অ্যাডমিসিবল হবে না, কারণ সায়েন্টিফিক্যালি এটাকে স্যাম্পলটা কালেক্ট করতে হয় এবং ওইটা আমাদের আইনজীবী ফিরদৌসবাবু বলছিলেন যে অ্যাডমিসিবল হতে হবে। এই কারণেই তো অভিষেকরা তাদের আইনজীবীরা ইচ্ছা করে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি যদি ভুল না হই 15 তারিখে এই গুণধর ভাইপো হয়তো সুপ্রিম কোর্টের দরজা নড়ায় যে হুজুর আমার সাথে ইনজাস্টিস হচ্ছে, জাস্ট টাইম কিলিং। কৃষ্ণবাবু হাত তুলেছেন। না, আমি ঝন্টুর কথাতে ঝন্টুকে একটা প্রস্তাব দিতে চাই, যদিও আমি একটা ক্ষুদ্র ব্যক্তি, মানে তাও সেই অডাসিটিটা নিচ্ছি যে ও যখন এত কিছু জানে ও পার্টি হয়ে যাক না, আদালতে একটা চিঠি দিয়ে এই কেসের একটা পার্টি হয়ে বিজ্ঞানের ছাত্র, কিষানুর বিজ্ঞানের ছাত্র, তোমরা আইনের ছাত্র, আইনটাকে লোকের কাছে ভুলভাবে ব্যাখ্যা দাও। আমি বিজ্ঞানের ছাত্র, আমি দায়বদ্ধ আমার বিজ্ঞানের কাছে, তাই ফ্রিকোয়েন্সি শব্দগুলো আমি বললাম তো তোমাকে, তোমাকে তো ব্যক্তিগত আক্রমণ করবে না, বলো তোমাকে কণ্ঠস্বরটিকে এত ভয় তোমার যুবরাজে, তাহলে তোমার এই এত প্রকার জ্ঞানটা কাজে লাগবে, আইনের কাজে লাগবে, তোমার এত তথ্য সমৃদ্ধ কাজে লাগবে, কোনো প্রয়োজন নেই বিজ্ঞানের প্রতি দায়বদ্ধ থেকে। আমি এটাই বললাম, আমি তো আমরা বললাম আমি ক্ষুদ্র ব্যক্তি, তোমাকে সাজেস্ট করলাম আপনার প্রস্তাব ঝন্টুদা মোটামুটি রিজেক্ট করে দিয়েছেন, এবার আপনি বলুন কৃষ্ণবাবু। মাত্র এইটাই কথা যে আমরা যেই বিষয়তে আলোচনা করছি ইডি ট্র্যাক রেকর্ডটা দেখে নাও। আমি তো বললাম হিন্দুতে পুরো ইনভেস্টিগেটিভ পুরো স্টোরিটা বেরিয়েছে, ঝন্টু পড়েনি আমি বিশ্বাস করি না, ও সব খবর রাখে। 193টা কেসের মধ্যে 49টা বিজেপির বিরুদ্ধে, তাই ওইগুলো খালাস হয়ে গেছে। তাহলে সেইগুলো জাস্টিসের কি হবে? রেপ এবং মার্ডারের অভিযুক্ত বাবা রাম রহিম বা আসারাম বাবু
এই তাদেরকে কৃষাণুবাবু, যেভাবে আপনি ভালোমতো কৃষাণুবাবু, আপনি খাইয়ে যে রাখা হচ্ছে, উদাহরণগুলো BJP দিচ্ছেন ideology-তে সেটা বাধা হচ্ছে। এ রাজ্যেও প্রচুর সেখানে ব্যতিক্রমী ভূমিকা আপনি কেন? আপনি যে উদাহরণগুলো আমার তো দিচ্ছেন এইগুলো জানতে কাউন্টার হয়তো ইচ্ছা করছে। বিজেপি করবে, বিজেপিকে আমি সময় দেবো, অনেকক্ষণ ধরে বলছে না, কিন্তু আমি কতগুলো হিস্ট্রি বলতে পারি। এ রাজ্যেও কিন্তু প্রচুর রয়েছে। বন সহায়ক পদে দুর্নীতি কি হয়েছিল এখনো পর্যন্ত তার তদন্ত হলো না, শুধু আমরা শুনেছিলাম। অথবা অথবা কৃষাণুবাবু, হ্যাঁ, প্রকাশজিৎ বারাক যে গরু পাচার করছিল অভিযোগ করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তার কি তদন্ত হবে? আমরা চাই তো সব তদন্ত হোক, আমরা চাই বনসহায়ক পদ বা গরু পাচার আপনি যেটা বললেন, অথবা নদিয়া জেলার একজন বিধায়ক, বিজেপির বিধায়ক ছিলেন, সিআইডি এমসে নিয়োগ দুর্নীতি, তার বিরুদ্ধে তদন্ত করেছিল, পরে তৃণমূল কংগ্রেসের বাই ইলেকশন জেতেন, তৃণমূল কংগ্রেসের এমএলএ হন, এবার অবশ্য কোনো দলই তাকে টিকিট দেয়নি। এই বিষয়গুলো বিজেপি কি বলছে? বারবার করে বলতে ভুলে যাচ্ছেন, উনি প্রত্যেকবার ওনার একটাই টার্গেট, সেটা হচ্ছে একমাত্র দল হচ্ছে বিজেপি। উনি এটা স্বীকার করে নিয়েছেন, যেটা মানুষ বলেছে যে বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গের পরিত্রাণ কেউ দিতে পারবে না, তাই জন্য উনি প্রত্যেকবার সবকিছুর জন্য বিজেপির কাছে আসছে। আসলে ওনাদের একটা বিষয় আছে, একটা বিষয় হলো ওনারা তৃণমূল দল এবং তৃণমূল প্রশাসন দুটোর মধ্যে পার্থক্য কোনোদিন করতে পারেনি, কারণ সরকার আর তৃণমূল দল দুটোই এক হয়ে গেছিল, কিন্তু বিজেপি এবং পশ্চিমবঙ্গ সরকার দুটো কিন্তু এক নয়। এটা আপনি বুঝে নিন, যদি না বুঝতে পারেন একটু সময় নিন, আপনি খুব তাড়াতাড়ি বুঝে যাবেন যে বিজেপি দল এবং পশ্চিমবঙ্গ সরকার দুটো আলাদা। সরকারের যা কাজ, আইন আদালতের যা কাজ, প্রত্যেকটা সেই আমরা আশা করছি ঠিক সেইভাবেই হবে, মানুষ তাদের বিচার পাবে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সময় নিন, কিন্তু বুঝে যাবেন। আর প্রত্যেকটা তদন্ত আশা করছি খুব তাড়াতাড়ি হবে, এবং যারা যারা দোষী তাদের প্রত্যেকটা এসএসসি মামলা থেকে শুরু করে সিএসসি মামলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তদন্ত হবে, এবং তখন যেন আবার বলবেন না যে এর জন্য বিজেপি দায়ী, কারণ প্রত্যেকটা জায়গায় আমরা এখনো অবধি জানি প্রত্যেক জায়গায় কিন্তু কোনো না কোনো তৃণমূলের দাদা নেতা হোতা প্রত্যেকে যুক্ত রয়েছে। মানুষের সাধারণ মানুষের মেধার যে চাকরি, সেই চাকরি তারা খেয়েছে, মানুষের টাকা, সেই টাকা তারা অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। এখন 15 জুলাই আমরা অপেক্ষা করে থাকবো ঝন্টুদা যে অনুমানটা করলেন যে গোটা বিষয়টা আবার সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছয় কিনা। আজকের আলোচনা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।